সামিরা মন খারাপ করে বলল, হ্যাঁ আপু একদম ঠিক বলেছো তুমি। কিন্তু জানো, আমার এখনো বিশ্বাস হয় না যে ছোট আম্মু অমন কাজ করতে পারে। রুবি, আমারও বিশ্বাস হয় না, কিন্তু সমস্ত প্রমাণ তো ওনার বিরুদ্ধে। আচ্ছা বাদ দাও, মন খারাপ করো না, চলো স্যারদের উঠিয়ে আসি। সামিরা, চলো। ওরা রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখনকার যেন ফোন বেজে উঠলো। সামিরা ভুরু কুঁচকে বলল, কার ফোন বাজছে? তোমার নাকি আপু? রুবি, না আমার নয়, মনে হয় মাইশা ভাবির ফোনটা। সামিরা, হ্যাঁ দাঁড়াও, আমি ছোটো ভাবিকে ডেকে দেই। বলে সামিরা ওদের রুমে থাকা বারান্দায় গেল। বারান্দা থেকে বাগান স্পষ্ট দেখা যায়। ওর গলার আওয়াজ বাড়িতে ডাক দিল মাইশাকে। ছোটো ভাবি, তোমার ফোন বাজছে, নিয়ে যাও। মাইশা ওখান থেকে চেঁচিয়ে উঠল, তুমি নিয়ে আসো ফোনটা, এইসব কিছু ফেলে কিভাবে রেখে যাব আমি? ভাইয়া আছে তো ওখানে, কোনো অসুবিধা হবে না, তুমি নিয়ে যাও। আমাদের এখন যাওয়া যাবে না, আমরা এখন একটা ইম্পর্টেন্ট মিশনে নামবো। বলেই সামিরা বারান্দা থেকে চলে গেল। এদিকে মায়েশা একবার তাকালো আসিফ আর মায়ার দিকে। কেন জানি ওর আসিফের কাছে মায়াকে একা রেখে যেতে মন চাইছে না। তাই ভাবলো বাজুক ফোন, পরে দেখে নেবে। কিন্তু মায়া মাইশাকে যেতে না দেখে বলো, কি হলো আপু, যাও, আমরা এখানে আছি তো। মাইশা, বাদ দে, পরে দেখে নেব। মায়া, আরে দরকারি কলও তো হতে পারে। মাইশা ভাবলো, হ্যাঁ দরকারি কলও হতে পারে। ও কিন্তু কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়েছিল, যদি তাদের মধ্যে কেউ হয়। আসিফ মজা করে বলো, আরে ভয় নেই মিস, আপনার বোনকে খেয়ে ফেলবো না আমি। যে আপনার আমার কাছে একা রেখে যেতে ভয় পাচ্ছেন, বরং যত্নেই রাখবো। মায়ার সরল মনে অত প্যাঁচ নেই, তাই হেসে ফেললো আসিফের কথা শুনে। হাসি মুখে বলো, কী যেন বললে না ভাইয়া, আপু আমাকে আপনার কাছে রেখে যেতে ভয় পাবে কেন? মাসা কড়া কণ্ঠে আসিফকে উদ্দেশ্য করে বলল, খেয়ে ফেলার প্রশ্নই আসে না ভাইয়া। কেউ হাজার চেষ্টা করলেও আরমান ভাইয়া থাকতে মায়ের গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। আর হলো বাকি যত্নে রাখার কথা, আমার বোনকে যত্নে রাখার জন্য তার হাজবেন্ড যথেষ্ট, অন্য কারো প্রয়োজনই পড়বে না। মায়া মাসার কথা শুনে লজ্জায় হাসি দিয়ে বলো, কী যে বলো না তুমি আপু। মায়েশা আসিফের থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকালো, হাসি মুখে বলল, যেটা সত্যি সেটাই তো বললাম। আচ্ছা তুই থাক, আমি ফোনটা নিয়ে আসি। মায়া, যাও। মাসে একবার আসিফের দিকে তাকিয়ে উঠে চলে গেল। আসিফ পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতেই বলল, মায়াপরি, তুমি কি জানো শাড়িতে তোমাকে পুরো মায়াবতী লাগে। ওদিকে আবিরদের রুমে সামিরা আর রবি দুজনে দুটো মাঝারি সাইজের বালতিতে ওয়াশরুম থেকে পানি ভরে আনলো। আবির আয়ান দুজনের ফুলেরই শুয়ে আছে। সামিরা আয়নের পাশে আর রবি আবিরের পাশে বালতি হাতে দাঁড়িয়ে এলো। তারপর দুজন দুজনের দিকে তাকালো। সামিরা গুনতে শুরু করলো, 1 2 3। বলা শেষ হতেই দুজন দুই বালতি পানি তুলে আবির আর আয়নের মুখে সমস্ত পানি উপর করে ঢেলে দিল। সাথে সাথে দুজন ধরপড় করে উঠে বসলো। আবির শোয়া থেকে উঠতে উঠতে চিৎকার করলো, আমি ওয়াশিং মেশিনে ঢুকে গেছি, কেউ বের কর আমায়। এদিকে আয়ান ঘুমের ঘরে চিৎকার করলো, আবির বুড়ো, সুনামি এসেছে, চলো পালাই পালাই। ওদের দুজনের চিৎকারে বেডে শুয়ে থাকা আরমানও ধরপড় করে উঠে বসলো। আর এদিকে সামিরা আর রুবি হাসতে হাসতে অবস্থা শেষ। সামিরা তো আরমানের পা তলার বেডে শুয়ে পড়েছে হাসতে হাসতে, আর রুবি সোফায় বসে পেট চেপে ধরে হাসছে। ওদের দুজনকে হাসির আওয়াজে পিটপিট করে তাকালো আবির আয়ান। এরপর ঘুম ছাড়াতেই দুজন দুজনের দিকে বোকা চোখে তাকালো। ওরা বুঝলো কী ঘটেছে এখানে। আবির আগের দাঁত কিরমির করে উঠতে উঠতে বলল, শামুকের বাচ্চা শামুক, আজ তোর একদিন কি আমার একদিন। বলতে বলতে আবির তেড়ে যেতে গেল সামিরা দিকে, কিন্তু বেচারা ভাগ্য এতটাই খারাপ যে মেঝেতে পানি থাকায় তাড়াহুড়া করে হাঁটতে ফলে পিছলে ধপাস করে পড়ল আয়ানের উপর। আয়ান নিজের ভারসাম্য হারিয়ে মেঝেতেই পড়ে গেল। আয়ান কাঁদো কাঁদো গলায় বলল, আল্লাহ গো বাঁচাও আমায়, কাল থেকে পড়তে পড়তে জীবন শেষ। বুড়ো, তোমার এই হাতির মতো শরীরটা সরাও আমার উপর থেকে। সামিরা রবি এমনিতেই হাসছিল, এখন আবার ওদের অবস্থা দেখে আরও হাসতে শুরু করলো। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ওদের অবস্থা দেখে গম্ভীর আরমান নিঃশব্দে হেসে ফেলল, কিন্তু তারপরেও মুখে গম্ভীর ভাব টেনে নিয়ে গম্ভীর গলায় বলল, সামিরা, এগুলো কোন ধরনের মজা? সামিরা হাসতে হাসতে বলল,
এগুলো একজনকে ওয়াশিং মেশিনে ঢোকানো আর একজনের উপরে সুনামি আছড়ে ফেলার ধরনের মজা। স্বামীরা এই বলে হাসতে হাসতে উঠে পড়ল বিছানা থেকে। এরপর রুবিকে উদ্দেশ্য করে বলল, আপু চলো পালাই, না হলে ওরা ধরতে পারে অবস্থা শেষ করে দেবে। বলেই স্বামীরা রুবির হাত ধরে রুবি আর ও মিলে এক ছুটে বেরিয়ে গেল। আবির চেঁচিয়ে উঠল, একবার তোদের শুধু পায় বুঝিয়ে দেব মজা কাকে বলে। এদিকে মায়েশা মোবাইল হাতে নিয়ে বেরোতে দেখলেই মায়েশা আর রুবি আবিরের রুম থেকে বেরিয়ে ছুটে যাচ্ছে হাসতে হাসতে। ও কিছুটা অবাক হলো, আবিরের রুমের দিকে এগিয়ে গেল দেখার জন্য। আর আয়নের অবস্থা দেখে ও অবাক গলা জিজ্ঞেস করলো, এ কি, আপনাদের এই অবস্থা কিভাবে হলো, ভিজলেন কিভাবে? আরমান, আছে না একটা বিচ্ছু রুবিকে সাথে নিয়ে এসে অবস্থা করেছে ওদের। আর তোরা যা ভিজে জামা কাপড় পাল্টে নে, নাহলে ঠান্ডা লেগে যাবে। এরপর আরমান মায়েশাকে উদ্দেশ্য করে বলল, মায়েশা আমার রুমে ওয়ার্ডরোবে দেখো শার্ট টি শার্ট প্যান্ট সব আছে, মায়াকে বলো ওদের জন্য বের করে দিতে। আচ্ছা চলো আমি যাচ্ছি, তুমি একটু এনে দেবে। মায়েশা, তার আর দরকার নেই ভাইয়া, আপনারা উঠেছিলেন না, তাই মায়ের সিদ্ধান্ত নিয়েছে আজকের দিনটা এখানে কাটাবে এবং তার জন্য সবাই জামা কাপড় ওই বাড়ি থেকে আনিয়েছে। ওনাদের জামা প্যান্ট আছে, বড় আম্মু সব ভরে দিয়েছে। আরমান বিছনা থেকে নামতে নামতে বলল, ও আচ্ছা, মায়া কোথায়, ওকে দেখছি না যে। আয়শা, নিচে আছে ভাইয়া, বাগানে পিকনিকের ব্যবস্থা করেছে পাগলিটা, তাই এখন বাগানে রান্না করছে। আবির, ওয়াও পিকনিক, তাও আবার বাগানে, দারুণ মজা হবে তাহলে। আমি যাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। মাইশা, আমার টি শার্টটা একটু বের করে দিও তো ব্যাগ থেকে, বলেই আবির ছুট লাগালো ওয়াশরুমের উদ্দেশ্যে। আয়ন চেঁচিয়ে উঠল, এই বুড়ো, আমি আগে যাব, দাঁড়াও। আয়নের কথা শেষ হওয়ার আগেই আবির ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরমান বলে উঠল, তুই মাইশাদের রুমের ওয়াশরুমে চলে যা, আর আমি আমার রুমে যাচ্ছি। আয়ান মাথা নাড়িয়ে সায় জানালো। এরপরও যেখানে ওদের জামা কাপড়ের ব্যাগ রাখা আছে সেদিকে এগিয়ে গেল জামা বের করার উদ্দেশ্যে। মাইশা সেটা দেখে বলো, আপনি যান, আমি আপনার ড্রেস নিয়ে আসছি। আয়ান, নিজের কাজ আমি নিজেই করতে পারি, কারো হেল্পের প্রয়োজন নেই। মাইশা অসহায় চোখে তাকালো। ওই যে, আর কত অবহেলা সহ্য করতে হবে আল্লাহই যে ভালো জানে। আমান বিরক্ত কণ্ঠে আয়ানকে উদ্দেশ্য করে বলো, আয়ান, মাইশা বলল তো নিয়ে যাচ্ছে তোর জামা, পুরো ভিজে আসিস, এই অবস্থায় বেশিক্ষণ থাকা ঠিক নয়, তুই যা, ও নিয়ে যাচ্ছে। আর এভাবে কতদিন চলবে? মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সে যখন তার ভুল বুঝতে পেরেছে অবশ্যই তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব সব ঠিক করে নে, এভাবে জীবন চলে না। আয়ান একবার তাকালো মাইশার দিকে। মাইশা মাথা নিচু করে রেখে নিঃশব্দে চোখের পানি ফেলছে। আয়ান কোনো কিছু না বলে নির্বিকার ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে গেল, জামা প্যান্ট না নিয়েই। মাইশা ওটা দেখে এগিয়ে গিয়ে ব্যাগ থেকে জামা বের করতে শুরু করলো। এদিকে আমার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যেতে নিল রুম থেকে। ঠিক তখনই মাইশা পিছন থেকে ডাক দিল, মাইশা, ভাইয়া। আরমান পিছনে ঘুরে উত্তর দিল, কিছু বলবে? মাইশা, হ্যাঁ, মানে আসিফ ভাইয়া এসেছে, নিচে বাগানে মায়া এতক্ষণ একা ছিল ওনার সাথে, এখন মনে হয় রুবি আপু আর সামিরা গিয়েছে। আরমান অবাক হলো, হোয়াট, আসিফ এখানে কিভাবে আসলো? মাইশা, উনি ওই বাড়ি গিয়েছিলেন আগে, আমরা সবাই এখানে আছি শুনে উনিও এসেছেন, এটাই বললেন। আরমান চিন্তিত গলায় বলল, তুমি ওর কাছে মায়াকে একা ছাড়লে কেন? তুমি তো জানোই সব কিছু। মাইশা, আসলে আমার ফোনটা রুমে ছিল, কল এসেছিল তাই। আরমান, আচ্ছা আমি দেখছি, বলি আরমান বেরিয়ে গেল রুম থেকে। এদিকে তখন মাইশা একবার আসিফের দিকে তাকিয়ে উঠে চলে গেল। আসিফ পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, মায়াপরি, তুমি কি জানো শাড়িতে তোমাকে পুরো মায়াবতী লাগে। আসলে মায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাড়ি পরেছিল। আরমানের রুমে আরমান আরও বিভিন্ন ড্রেস রাখা, তার মধ্যে এই হলুদ রঙা জর্জেটের শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল, তাই এটাই গায়ে জড়িয়ে নিয়েছে। মায়া, প্লিজ ভাইয়া মায়াবতীটা বলবেন না, এটা উনি ডাকে, আর আমি চাই না এটা একটা একান্তভাবে ওনারই থাক। আর সবার আড়ালে মায়াপরি ওর বলার দরকার নেই। সবার সামনে যেমন মায়া বলে ডাকেন, তেমন সবার আড়ালেও মায়া বলে ডাকলেই খুশি হব। আসিফ, মায়াবতী না হই নাই বললাম,
কিন্তু তুমি কি জানো, সেই প্রথম দিনে তোমাকে দেখেছি, সেদিন থেকে তোমাকে মায়াপুরী বলে ডাকি আমি। তোমার তো আগে কিছুই মনে নেই। তোমার সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আগে। তুমি অসুস্থ হওয়ার পর আমি কিছুদিনের জন্য বিদেশে চলে যাই। আর আফসোস, ধীরে ধীরে হারিয়ে ফেলে তোমার মতো মিষ্টি বন্ধুটাকে। তোমার স্মৃতি থেকে সব কিছু মুছে যাওয়ার পর আমি তোমাকে সময় দিতে পারিনি, তাই তুমি আমাকে একেবারে ভুলে গেলে। যখন অসুস্থ ছিলে তখন তুমি আমার সাথে খুব ফ্রেন্ডলি মিশতে, কিন্তু ওই যে হঠাৎ করে লন্ডন চলে যাওয়াই ভুলে গেলে আমাকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে ঠিকই, কিন্তু অসুস্থ থাকার সময় কালের ঘটনাগুলোও ভুলে গেলে। মায়া, কিন্তু অসুস্থ থাকার সময় কালকেও কিছু কিছু ঘটনা মনে আছে আমার। আছিফ আফসোসের সুরে বলো, আর সেই কিছু কিছু ঘটনার মধ্যে আমি নেই। মায়া, হ্যাঁ, আমার স্মৃতি অনুযায়ী এই নিয়ে 3টি বার দেখা হলো আপনার সাথে। শিব, হ্যাঁ, আর আগের 2বার তো তুমি আমার সাথে কথাই বলনি, শুধু বিরক্তি নিয়ে ইগনোর করেছো। মায়া কিছুটা লজ্জিত হয়ে বলে উঠল, কিন্তু কিছু মনে করবেন না ভাইয়া, তখন আমার মাথা ঠিক ছিল না, কি করতাম কি ভাবতাম নিজেই বুঝতে পারতাম না। আসিফ, আরে এত গিল্টি ফিল করার কিছু নেই, জানি আমি সব কিছু। তবে জানো তো, আমি না ভাবতেও পারিনি যে তুমি এত তাড়াতাড়ি সব ভুলে আরমানকে মেনে নেবে। মায়া, এতে এতে মেনে নেওয়ারই বা কী আছে ভাইয়া, উনি যথেষ্ট ভালোবাসেন আমায়, আমার চাওয়ার থেকেও বেশি। আসিফ, আচ্ছা মায়া, আদৌ কি আরমান তোমাকে সব ঘটনা খুলে বলেছে, মানে তোমার সাথে ওর করা অন্যায়গুলো? মায়া, ভাইয়া সব বলেছে, উনি কিচ্ছু লুকোয়নি আমার থেকে। আর একটা হচ্ছে সব থেকে বড় কারণ ওনাকে মেনে নেওয়ার। আছিফ, কিন্তু তোমার তো আগের কোনো ঘটনাই মনে নেই, তাহলে কিভাবে বিশ্বাস করলে যে ও যা বলেছে সব সত্য? মায়া, আগের ঘটনা মনে নেই ঠিকই, কিন্তু আমার মন বলছে ওনার প্রতিটি কথা সত্য, ওনার অনুভূতি মিথ্যে নয়। সবাই তো খুশি আমি ওনাকে মেনে নিয়েছি তার জন্য। আপনি কি খুশি হননি ভাইয়া? আসিফ মায়ের শেষের প্রশ্নটা শুনে হকচকে উঠল যেন। না, আসলে তেমন কিছু নয়, সবার খুশির কারণ সবাই আরমানের কথা ভাবছে, আর আমি এগুলো তোমাকে বলছি কারণ আমি তোমার কথা ভাবছি। মায়া, আমি ওনাকে মন থেকে মেনে নিয়েছি ভাইয়া, আর এখন আমি খুশিও আছি, তাই আগের কথা আর ভাবতে চাই না। আপনাকে আর ভাবতে হবে না, আমি এখন খুব ভালো আছি, আর এটাই যথেষ্ট। আসিফ, আমিও মন থেকে চাই তুমি ভালো থেকো। আচ্ছা মায়া, তুমি কি জানো, তোমার সাথে আরমানের বিয়ের 1 বছর পর আমার তোমাকে ডিভোর্স দিয়েছিল, আর তাই এগুলো বলছি আমি। তোমার বাবার অসুস্থতার সময় তুমি একা প্রচণ্ড অসহায় হয়ে পড়েছিলে। মায়া, সব জানি আমি, উনি আমাকে সব কিছুই বলেছে। বাবার অসুস্থতার সময় খুব খারাপ পরিস্থিতিতে পড়েছিলাম আমি, সেই খারাপ পরিস্থিতিতে পড়ে কিছু ভুল কাজও করতে গিয়েছিলাম, সেখান থেকে উনি আমাকে ফিরিয়ে এনেছেন। আমাকে যথেষ্ট কষ্ট দিয়েছেন ঠিকই, কিন্তু একদিক দিয়ে যে কতটা উপকার করেছে তা বলার ভাষা নেই। আর এই বিষয় কেউ জানে না, কাউকে জানতে দেয়নি উনি, কিন্তু আমাকে জানিয়েছে। আসিফ কৌতূহল মিশ্রিত গলায় জিজ্ঞাসা করলো, কি সেই বিষয়? আমি কি জানতে পারি? মায়া, না ভাইয়া, এই বিষয়টা কাউকে জানানোর মতো নয়, এতে আমি ছোট হব, প্লিজ জোর করবেন না, এটা আমাদের মধ্যেই থাকতে দিন। আসিফ, আচ্ছা, তুমি বলতে না চাইলে জোর করব না। মায়া মুখে হাসি নিয়ে বলো, ধন্যবাদ ভাইয়া, আর ডিভোর্সের বিষয়টা বলবেন না, ওটাও জানি আমি, আপনি হয়তো কিছুটা ভুল জানেন। উনি আমাকে ডিভোর্স দিয়েও দেননি, মানে ডিভোর্স পেপার পাঠিয়েছিল ঠিকই, কিন্তু উনি সাইন করেনি, অথচ আমি সাইন করে দিয়েছিলাম। আর উনি মায়াকে ডিভোর্স দিতে চেয়েছিলেন, কিন্তু মায়াবতীর জন্য, আর সে পিচ্ছে মায়াবতী কিন্তু আমি। ঠিক তখনই সামিরা রুবি ছুটতে ছুটতে চলে আসে, আর যার কারণে আসিফের মুখে বিরক্তিকর ভাব ফুটে ওঠে। মায়া ওদেরকে দেখে বলল, কোথায় ছিলে তোমরা এতক্ষণ? এখনও রান্না জোগাড় করাই শেষ হলো না, রান্না কখন হবে? মায়েশা আপু গিয়ে থেকে গেল। সামিরা মায়ার গলা জড়িয়ে ধরে বলল, আমার কিউট পিউট ভাবিমণি, রাগ করো না প্লিজ, এই তো আমরা চলে এসেছি, ভাইয়া থেকেও উঠিয়ে দিয়েছি ঘুম থেকে, ওরা এক্ষুনি চলে আসবে, সবাই একসাথে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো। ঠিক তখনই গটগট পায়ে উপস্থিত হলো আরমান, গম্ভীর গলায় মায়াকে ডেকে
উঠল, মায়া রুমে আসো, একবার দরকার আছে। মায়া আরমানকে দেখে অবাক গলায় বলল, এ কি, আপনি এখনো ফ্রেশ হননি? এভাবে নিচে চলে এসেছেন? আরমান মুখে ফুটে উঠল বিরক্তির ভাব, গম্ভীর গলায় আরও কিছুটা গম্ভীর হয়ে উঠল। আমি তোমাকে এখান থেকে উঠে আসতে বলছি, কথা কানে যায় না? মায়া, আরে বাবা আসছি। এত রেগে আছেন কেন, হঠাৎ কি হলো আপনার? আরমান কোনো উত্তর দিল না। মায়া ওর কাছে গিয়ে দাঁড়াতেই আরমান ওর হাত ধরে গটগট পায়ে হাঁটতে শুরু করলো। আরমানের পায়ের সাথে পা মিলাতে গিয়ে রীতিমতো দৌড়াতে হচ্ছে মায়াকে। আসিফ কেমন যেন চোখে তাকিয়ে রইল ওদের চলে যাওয়ার দিকে। এদিকে মায়া বিরক্ত হয়ে বলল, আরে এভাবে টানছেন কেন, দেখছেন তো শাড়ি পরে যাচ্ছি, হাতে কষ্ট হচ্ছে। ইতিমধ্যে ওরা বাড়ির ভিতর প্রবেশ করেছে। আরমান হঠাৎই থেমে গিয়ে এক ঝাটকায় মায়াকে কোলে তুলে নিল, তারপর নির্বিকার ভঙ্গিতে হাঁটা শুরু করলো। মায়া, আরে কি করছেনটা কি? এই, আপনি আমায় এইভাবে যখন তখন কোলে তুলে নিচ্ছেন কেন, হ্যাঁ? মা নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, এই না বললে তোমার শাড়ি পরে হাঁটতে কষ্ট হচ্ছে? মায়া, সেটা তো আপনি টানছিলেন তাই, প্লিজ নামান, কেউ দেখে ফেলবে। আর আমার সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলো, দেখার মতো কেউ নেই এখন এই বাড়িতে। আবির আয়ান রুমে আছে, তাই মুখ বন্ধ রাখো। তবে শাড়িতে আমার বউটাকে মাশাআল্লাহ অপূর্ব সুন্দর লাগছে। মায়াবতী থেকে একেবারে হলুদ পরি, নিজেকে কন্ট্রোল রাখা মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। আরমান এবার এমন কথা শুনে মায়ের লজ্জা পেয়ে আরমানের বুকে মুখ বুঝলো, যা দেখে আরমানের ঠোঁট ফুটে উঠল নিঃশব্দ এক মিষ্টি হাসি। আরমান মায়াকে রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিয়ে রুমের দরজা লক করলো। মায়া আরমানকে দরজা লক করতে দেখে বলল, আরে দরজা লক করছেন কেন, রান্না এখনো অনেক কাজ বাকি আছে। আরমান, রবি, মাসা, সামিরা ওরা আছে তো, ওরা করে নেবে। মায়া বিরক্ত হয়ে বলল, ধ্যাত, এগুলো কোনো কথা? পিকনিক করছিলাম আমরা, আর আপনি আমাদের পিকনিকে 12টা বাজিয়ে দিচ্ছেন। আমি নিচে যাব, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। বলেই মায়া বিছানা থেকে উঠে চলে যেতে নিল, কিন্তু আরমান আবারও ওর হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিল। তারপর গম্ভীর গলায় বলো, চুপচাপ এখানে বসে থাকবে, এক পাও নড়বে না। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে নিচে যাব। মায়া, কিন্তু কেন? আমি এখন গেলে কি হবে? আরমান, কিচ্ছু হবে না, আমি বলেছি তাই, চুপচাপ বসে থাকবে বললাম তো। আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে নিচে যাব। মায়া দুপা বিছানায় তুলে বাবু হয়ে বসে বিড়বিড় করে মুখ বেঁকিয়ে করে বলল, গম্ভীর মুখও হলো বিড়াল, ধ্যাত, এভাবে চুপচাপ একা একা বসে থাকতে ভালো লাগে? মায়া বিড়বিড় করে বললেও আরমানের কানে ঠেকে গেল ওর কথাগুলো। মান, এই তো আমার ল্যাপটপ মোবাইল দুটোই আছে, নিয়ে যা ইচ্ছে করতে পারো। মায়ের চোখ ছোটো ছোটো করে জিজ্ঞাসা করলো, যা ইচ্ছে তাই? আরমান ভুরু কুঁচকে বলো, কি দুষ্টু বুদ্ধি আসছো এই ছোট্ট মাথায়? মায়া দাঁত বের করে হেসে বলো, বেশি কিছু না, ভাবছি আপনার বিজনেসের ইম্পর্টেন্ট মেলগুলো রিপ্লাই দেখব। এই যেমন আমি আরমান শাওরিয়ার এখন বউ নিয়ে ভীষণ ব্যস্ত, তাই দয়া করে এখন আমাকে ডিস্টার্ব করবেন না। আর একজনকে বলবো, আপনাদের সাথে করা সমস্ত ডিল আমি ক্যান্সেল করলাম বইয়ের কথায়। আমার বউ হচ্ছে আমার জীবন, বইয়ের কথা শেষ কথা, তাই এখন সমস্ত কাজ বাদ দিয়ে বউকে নিয়ে টাইম স্পেন্ড করুন। আপনারাও বউকে নিয়ে খুশি থাকুন আর আমাকেও খুশি থাকতে দিন। আমার মায়ের মাথায় হালকা করে চাটি মেরে বলো, এই ছোট্ট মাথায় এত কুবুদ্ধি কীভাবে আসে, হ্যাঁ? আগে তো তুমি এমন দুষ্টু ছিলে না। মায়ের ঠোঁট ফুলিয়ে মাথায় আরমানের চাটি মারা জায়গাটায় হাত দিয়ে বলো, এই, আপনি আমায় মারলেন, বধূ নির্যাতন মামলায় দেব কিন্তু। আরমান ওয়ার্ড্রপ থেকে টাওয়াল বের করে গলায় ঝুলিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, দিতে পারো যদি তুমি তোমার গম্ভীর সাহেবকে হাজতে দেখতে চাও, আর এই মিলও রিপ্লাইও দিতে পারো যদি চাও তোমার হাজব্যান্ডের বিজনেস ডুবে যাক। কথাটি বলে আরমান ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে মায়া বিরক্ত হয়ে বিছানায় শুয়ে পড়লো আরমানের ফোনটা হাতে নিয়ে। ফোন অন করতে পাঁচড় চাইল। মায়া কোনো কিছু না ভেবেই লিখিয়ে দিল মায়াবতী, আর প্রত্যাশিতভাবে ফোন আনলক হয়ে গেল। তবে ফোনের ওয়ালপেপারে ছেদ থাকা ছবিটা দেখে অবাক হলো। ছবিটা ওর আর আরমানের কিন্তু ও জানে না কখন কিভাবে তোলা হয়েছে। ছবিটাতে দেখা যাচ্ছে মায়ের পরনে কালো শাড়ি, জুয়েলারিও ম্যাচিং, আর আরমানের পরনে কালো স্যুট। মায়া আরমানের একটা হাতের উপর পড়ে আছে, আর আরমান মায়ের বুকের কাছে ঝুঁকে আছে।
ছবিটা দেখে বোঝা যাচ্ছে কোনো একটা ইভেন্ট ডান্সের স্টেপ এটা। দুজনকে খুব সুন্দর মানিয়েছে, একদম ম্যাচিং ড্রেসের বেস্ট কাপল। মায়া গ্যালারিতে চলে গেল ছবি দেখার জন্য, আর গ্যালারিতেও নিজের অনেক ছবি দেখতে পেল। বেশিরভাগ ছবি মায়ার অজান্তেই তোলা। তার ছবিগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা ছবি এমন, মায়া অফিসে নিজের কেবিনে বসে একজনকে তার কাজ বোঝাচ্ছে। সেই ফাঁকে ওর মুখের সামনে পড়া চোরগুলো বিরক্তি নিয়ে হাতের আঙুল দিয়ে কানের পিছে ঘুরছে। ঠিক সেই সময় ছবিটা তোলা হয়েছে, তবে কাছের দেওয়ালের ওপার থেকে। এই ধরনের আরও অনেক ছবি আছে। ছবি দেখতে দেখতে কতটা সময় পেরিয়ে গেছে খেয়ালই নেই মায়ার। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে ঘুরে তাকালো ও, আর তাকাতেই ওর দৃষ্টি আরমানের উপর থমকে গেল। হাঁ করে বোকা চোখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আরমান ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে অর্ধনগ্ন অবস্থায়, কোমরে শুধু একটা টাওয়াল পেঁচানো, শরীরের বাকি অংশ দৃশ্যমান। আর একটা টাওয়াল গলায় ঝুলানো, শরীরের মাথায় এখনও ভিজে, মুছানোই হয়নি। লোমহীন বুকে পানির ফোঁটাগুলো মুক্ত দানার মতো জল করছে। আরমান ধীরে ধীরে এগিয়ে এলো মায়ের একদম কাছে। মায়া তখন বিছানার এক পাশে চিত হয়ে শুয়ে আছে। হাতে থাকা ফোনটা কখন যে বিছানায় নামিয়ে রেখেছে তার খেয়ালই নেই। আরমান মায়ের কাঁধে দুপাশে দু হাত বিছানায় রেখে একদম মায়ের মুখের কাছে মুখ নিয়ে ঝুঁকে এলো। আরমানের চুলের পানি টপ টপ করে মায়ের মুখে মুখ ভিজিয়ে দিচ্ছে। মায়া তখন আরমানের নগ্ন বুকের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলেছে। আরমান নিঃশব্দ কণ্ঠে ফিসফিস আওয়াজে বলল, জান, এইভাবে তাকিয়ে থাকতে নিজেকে কিভাবে কন্ট্রোল করব? জানি তোমার হাজবেন্ড ভীষণ হ্যান্ডসাম, তাই বলে তাকে এইভাবে চোখ দিয়ে গিলে খাবে? এটি বলে আরমান ওর মাথাটা ঝাঁকিয়ে দিল। ওর চুল থেকে অনেকগুলো পানি ফোঁটা মায়ের মুখে পড়ল। আরমানের এমন কথায় লজ্জা পেয়ে নাকি চুলের পানি চোখে পড়ার মায়ার সাথে সাথে চোখ বন্ধ করে নিল তার মানে জানা নেই। মায়ার শ্বাস প্রশ্বাসের গতি ভীষণভাবে বেড়ে গেছে, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। মায়ের হালকা গোলাপের পাপড়ির ন্যায় অধরে আরমানের চুলের এক বিন্দু পানি ভীষণভাবে আকর্ষিত করছে আরমানকে। একটি শুকনো ঢোক গিলল আরমান। না, আর নিজেকে ধরে রাখতে পারল না। এরপরে হঠাৎই আরমান উঠে পড়ল। তারপর দুই হাত দিয়ে মায়াকে এক ঝটকায় উঠিয়ে বসিয়ে দিল। মায়াকে নিজেকে ধাতস্থ করার সময়টুকু দিল না আরমান। মায়া পিটপিট করে চাইল আরমানের দিকে। আরমান নিজের গলা থেকে টাওয়ালটা নিয়ে মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও, বইয়ের দায়িত্ব পালন করা শুরু করো, ভেজা চুলগুলো মুছিয়ে দাও। মায়া নিজের লজ্জা ভুলে মুখ বেঁকিয়ে বলল, আমার বয়ে গেছে আপনার বইয়ের দায়িত্ব পালন করতে? কাল রাতেই তো বললাম আপনার সাথে আমার বিয়ের কথা মনে নেই, তাহলে আমি আপনার বউ কিভাবে হলাম? আরমান বেডের কাছে দাঁড়িয়ে আছে, মায়া বেডের এক পাশে বসে আছে। আরমান মায়ের কাছে কিছুটা ঝুঁকে বলল, তাই বুঝি? একটু আগে আমার ইমেলগুলো রিপ্লাই কী কী বলেছিলে যেন? আর এখন যেটা হলো, তুমি কি চাও সেটা? আরমানকে আর বলতে দিল না মায়া। এর কথা শেষ হওয়ার আগেই বিছানার হাঁটুতে ভর দিয়ে ঠাড়ো হয়ে উঠে একটা হাত আরমানের মাথার পিছনে দিয়ে আরেকটা হাত দিয়ে মুখ চেপে ধরল। আরমান তাকালো মায়ের চোখের দিকে। মায়াও কিছুক্ষণ চেয়ে রইল আরমানের চোখের দিকে। এরপর ধীরে ধীরে হাত সরিয়ে নিয়ে বেড থেকে টাওয়ালটা নিয়ে চুপচাপ আরমানের মাথা মুছতে শুরু করলো। আরমান বাঁকা হেসে বলল, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল কীভাবে বাঁকাতে হয় তা এই আরমান শাওরিয়ারে খুব ভালো করে জানা আছে। আরমানের এমন কথায় মায়া মুখে কিছু না বলে মুখ বাঁকিয়ে আরও জোরে জোরে চুল মুছতে শুরু করলো। আরমান, আরে মায়াবতী, কী করছো? মাথার সামনের দিক থেকে পিছন দিকে ঘুরে যাবে মনে হচ্ছে তো। মায়া থেমে গেল, আরমানের মাথা থেকে টাওয়াল সরিয়ে নিল, বলল, নিন, হয়ে গেছে, এখন তাড়াতাড়ি পোশাক পরে রেডি হয়ে নিন, নিচে যাব, অনেক দেরি হয়ে গেছে। আরমান মাথাটা একটু নিচু করে বলল, জো হুকুম বেগম সাহেবা। আরমানের বলার ধরন দেখে মায়া হেসে ফেলল। আরমানের মৃদু হাসলো, এগিয়ে গেল ওয়ার্ড্রোবের দিকে পোশাক বের করার উদ্দেশ্যে। মায়ের এমন হাসি মাখা মুখের হৃদয়ে প্রশান্তির হাওয়া বইয়ে দিচ্ছে। মায়াকে নিয়ে এক ছোট ছোট খুনসুটি মন দিনগুলোর জন্য কত যে অপেক্ষা করেছে তার হিসাব নেই। কত রাত নির্ঘুম কাটিয়েছে, এই দিনগুলোর স্বপ্ন সাজিয়েছে মনের ক্যানভাসে, আর সেই স্বপ্ন কল্পনাগুলো আজ বাস্তবে রূপান্তরিত হচ্ছে। এই অনুভূতি কাউকে বলে বোঝানোর মতো নয়।
আরমান পোশাক পরতে পরতে মায়াকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মায়াবতী, আসিফ কি তোমায় কিছু বলেছিল? মায়া স্বাভাবিকভাবে বলল, বলেছিল তো। আরমান ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি বলেছিল? মায়া, সে অনেক কথা, পরে বলবো। আরমান, না এক্ষুনি বলো, কি বলেছিল ও? মায়া, উফ, আপনি না অনেক জেদি একটা মানুষ। বলেছি ওয়েট, মনে করতে দিন। এরপর মায়া ধীরে ধীরে তখনকার ওর আসিফের সমস্ত কথোপকথন খুলে বলল। আরমান কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। আরমান, আসিফ তো ঠিকই বলেছে, আমি যে তোমাকে সব কথা এবং ঘটনা সত্যি বলেছি এটা কিভাবে বিশ্বাস করে নিলে? মিথ্যা তো হতে পারে। মায়া, আপনার বলা কথাগুলো আমার মস্তিষ্কে বিশ্বাস করতে চায়নি, কারণ সেখানে শুধু শূন্যতা বিরাজ করেছে, কোনো স্মৃতিরই অস্তিত্ব নেই। কিন্তু আমার মন, আমার হৃদয় সেগুলো নিঃশব্দে বিশ্বাস করে নিয়েছি, কারণ আপনার কথাই ছিল সেই অনুভূতির ছোঁয়া, যা আমার ভেতরের অনুভূতির সঙ্গে মিশে গিয়ে এক হয়ে গেছে, যা স্মৃতির চেয়েও গভীর। মায়ার বলা কথাগুলো শুনে আরমান প্রতি উত্তরে কিছু বলার মতো খুঁজে পেল না। হৃদয়ে ছুঁয়ে গেল ওর বলা কথাগুলো। বেডে বসে থাকা মায়ের কাছে এগিয়ে এসে আলতো ঠোঁটের ছোঁয়ালো কপালে এঁকে দিল স্নেহ পরশ। এরপর আমার নরম গলায় বলল, আচ্ছা শোনো, আসিফে থেকে দূরে থাকবে সবসময়। আমি যেন না দেখি ওর সাথে কথা বলতে। ও কথা বলতে চাইলে ওকে ইগনোর করবে, বুঝেছ? মায়া, কিন্তু কেন? উনি তো খুব ভালো মনের একটা মানুষ। তবে হ্যাঁ, ওনার কথা বলাগুলো একটু কেমন যেন। আমার একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের পাশে বসলো। বলল, জানো মায়া, তুমি নাচ স্মৃতি হারানোর আগে অনেকটা অন্যরকম ছিলে। চোখে দৃষ্টি তীক্ষ্ণ, কথার মধ্যে দীনতা, একেবারে শক্তপোক্ত আত্মবিশ্বাসে ভরপুর একটা কঠিন নারী। আমি ডান দিকে যেতে বললে তুমি বাঁ দিকে যেতে, আমার প্রতিটি কথা দৃঢ়ভাবে উত্তর দিতে। আর এখন একেবারে সহজ সরল বোকাশোকা হয়ে গেছো। সবার মনে পেঁয়াজ বোঝার মতো ক্ষমতা তোমার এখন নেই। তাই শুধু এইটুকু জেনে রাখো, আসিফ তোমাকে বলেছে না যে ও তোমার সাথে ওর আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল? ওটা একেবারে মিথ্যে। ওর সাথে তোমার পরিচয় হয়েছিল তোমার আমার অ্যাক্সিডেন্টের কয়েকদিন আগে, আর তার আগে ও লন্ডনে ছিল। আমাদের বিয়ে উপলক্ষে এসেছিল ও। ও তোমার সাথে মিশতে হার চাইতো, কিন্তু কথা বলতে চাইতো, আর তুমি তখন ওকে ইগনোর করতে। ও তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু তুমি তার সুযোগ দাওনি। মায়া মাথা নাড়িয়ে বলল, ও আচ্ছা, বুঝেছি। আর তার জন্যই উনি আবারও মিথ্যে বলে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছে? আচ্ছা, আমার সাথে বন্ধুত্ব করে ওনার কী লাভ? আরমান মায়ের কথা শুনে আবারও একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মেয়েটা সত্যি আগে থেকে অনেকটা অবুঝ হয়ে গেছে। আরমান মায়ের গালে এক হাত রেখে বলল, বললাম না, তুমি এখন অনেকটা সহজ সরল বোকাশোকা হয়ে গেছো। অন্যের মনে প্যাঁচ বোঝার মতো ক্ষমতা তোমার নেই, বুঝতেও হবে না তোমায়। আমি আছি তো, সব কিছু সামলে নেব। শুধু আমি যেগুলো বলছি সেগুলো মাথায় রেখো, যেটা বারণ করছি সেটা ভুলেও করবে না, ঠিক আছে? মায়া মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমিও মোটে সহজ সরল বোকাশোকা নই, যথেষ্ট চালাক। দেখলে না অফিসে কেমন ওই কাছের দেওয়ালটা দেখে বুঝতে বুঝতে পেরেছিলাম আপনি আমার জীবনের স্পেশাল মানুষটিকে স্পেশালভাবে দেখার জন্য স্পেশাল কেবিন বানিয়েছিলেন, আর সেই কেবিন দিয়েছিলেনও স্পেশাল মানুষকে। আরমান, আচ্ছা তাই বুঝি? আর তোমার ভাবনা অনুযায়ী সেই স্পেশাল মানুষটি গিয়েছিল? রাতের পুরো ঘটনা আবির আমাকে জানিয়েছে। তুমি এতটাই চালাক যে তার জন্য ভেবেছিলে বাড়িতে বউ রেখে আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছি, তাই না? মায়া ওর জিভ কাটলো। আমতা করে বলো, ওই ভাবনাতেই আমার কী দোষ? হ্যাঁ, আয়ন ভাইয়া তো বলেছিল ও কেবিনে আমার হেড ডিজাইনার দিশানা ফিসা নামের কারোর ছিল। আমি কি আর জানতাম যে ওই হেড ডিজাইনার আমি নিজেই ছিলাম? আমার মাথা নাড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, তাই তো, তোমার কি দোষ? সব দোষ তো ওই আয়ানের। মায়া, এরপর মায়া কিছু মনে পড়ছে এমন ভঙ্গিতে বলল, এই যা, আবার পিকনিক? ধ্যাত, কত দেরি হয়ে গেল আপনার সাথে কথা বলতে বলতে। এই তাড়াতাড়ি চলুন। বলি মায়া তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো নিচে যাওয়ার জন্য। আরমান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মায়ের হাত টেনে ধরল, যার কারণে বিরক্ত হয়ে মায়া পিছনে ঘুরে জিজ্ঞাসা করলো, আবার কি হলো? আরমান, কি বলেছি মনে আছে তো? আসিফের থেকে একদম দূরে থাকবে। মায়া,
হ্যাঁ হ্যাঁ মনে আছে, দয়া করে এবার তো চলুন। আরমান: হ্যাঁ চলো। এরপর আয়ান একটা দুষ্টু হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা মায়া, বলছি তুমি তো এখনো শাড়ি পরে আছো, হাঁটতে পারবে তো? মায়া ঝাটকায় আরমানের থেকে দূরে সরে গিয়ে বলল, এই একদম না। আর নয়, আমি বেশি হাঁটতে পারবো, শুধু কাছে আসা ধান্দা। হুম।